বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে হচ্ছে 23শে জুলাই 2025। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস উপলক্ষে, পরীক্ষা উপলক্ষে আমরা যে ক্লাস শুরু করেছি সেটার আজকে 13তম ক্লাস। এবং সাংবিধানিক আইন বা বাংলাদেশ সংবিধানের উপর 13তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আম, সংবিধানের 85 অনুচ্ছেদ নিয়ে। সংবিধানের 85 অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে সরকারি অর্থের নিয়ন্ত্রণ। তো একটু পড়ি, তারপরে ব্যাখ্যা করি। সরকারি অর্থে রক্ষণাবেক্ষণ ক্ষেত্র মতে সংযুক্ত তহবিলে অর্থ প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার, কিংবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থ প্রদান, তা হতে অর্থ প্রত্যাহার, উপরোক্ত বিষয়সমূহের সাথে সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদ আইন দ্বারা এবং অনুরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত আইন বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ এখানে বলতেছে যে সংযুক্ত তহবিলে যে অর্থ প্রদান করা হবে বা যে অর্থ প্রত্যাহার করা হবে, বা সরকারি হিসাবে যে অর্থ প্রদান করা হবে, যে অর্থ প্রত্যাহার করা হবে, তো এইগুলা সংসদ আইন দ্বারা নির্ধারণ করবে যে একটা অর্থ সংযুক্ত তহবিলে কিভাবে জমা হবে, বা একটা অর্থ সরকারি হিসাবে কিভাবে জমা হবে, এটা সংসদ আইন দ্বারা নির্ধারণ করবে। তো গত ক্লাসে আমরা সংযুক্ত তহবিল বা কনসলিডেটেড ফান্ড বা পাবলিক অ্যাকাউন্ট বা সরকারি হিসাব কি, এ বিষয়টা আমি আপনাদের একটা এডিশনাল নোট দিয়েছিলাম, এবং সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যে সংযুক্ত তহবিল আসলে কি। সাধারণত সরকারি রাজস্ব, সরকারি যে কোনো ঋণ, মানে সরকারি যে নর্মালি যে আয় করে এই টাকা পয়সা, যে একটা নির্দিষ্ট হিসাবের অংশ, সেটাকে বলে সংযুক্ত তহবিল। অর্থাৎ রাষ্ট্রের একটা অ্যাকাউন্ট থাকবে, যে অ্যাকাউন্টের নাম হচ্ছে সংযুক্ত তহবিল। অপরদিকে সংযুক্ত তহবিল ছাড়া যে অর্থগুলো সাধারণত আম, জমা রাখা হয় কাউকে ভবিষ্যতে দেওয়ার জন্য, উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমানত হিসেবে রাখা কোনো অর্থ, বা প্রভিডেন্ট ফান্ডে সরকারি কর্মকর্তাকে তো ওই টাকাটা একসময় দিতেই হবে। এই যে 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 টাকাটা দিতে হবে ভবিষ্যতে, যেটা আমানত হিসেবে রাখা হচ্ছে, সেটা সংযুক্ত তহবিলের অংশ না, সেটার নাম হচ্ছে সরকারি হিসাব। তো 85 ধারায় বলতেছে যে সংযুক্ত তহবিল কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, বা সরকারি হিসাব বা পাবলিক অ্যাকাউন্ট কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, এই বিধানটা আসলে আলোচনা করছে 85 অনুচ্ছেদে। এবং এখানে বলা হয়েছে যে সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ বা সরকারি হিসাবের রক্ষণাবেক্ষণ এটা আইন দ্বারা নির্ধারণ করতে হবে, বা যদি কোনো আইন না থাকে তাহলে অনুরূপ আইন প্রণীত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে। এটাই হচ্ছে সরকারি অর্থের নিয়ন্ত্রণ। তাহলে 85 ধারার বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন কিনা? 85 ধারার মূল থিম কি বলেন তো, শাকিল, কি বলেন তো, বা তানভীর, স্যার আমি বলবো। বলেন। স্যার এখানে সরকারি অর্থের তহবিল কথা বলছে, ওই মানে সরকারি অর্থের নিয়ন্ত্রণের কথা বলছে এখানে। সরকারি অর্থের নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে হলো সংযুক্ত তহবিল। হুম। এখানে সংযুক্ত তহবিল কিভাবে নিয়ন্ত্রিত হবে, মানে প্রত্যাহার করা হবে বা অর্থবিল প্রদান করা হবে সেই সম্পর্কে বলা হয়েছে, এবং সেটা আইনের দ্বারা এটা কার্য হবে। এবং যদি সংসদের আইন দ্বারা যদি না হয়, মানে আইন প্রণয়ন না করতে পারে, তাহলে সেই হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধান সমূহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো এই বিধানটা কিন্তু আমাদের সংবিধানের অনেক জায়গায় আছে যে এই বিষয়গুলো আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এবং যতক্ষণ পর্যন্ত আইন তৈরি করা না হচ্ছে ততক্ষণ এটা নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রপতি যে বিধি তৈরি করে সেইগুলা দ্বারা, নাকি? জি, জি, আচ্ছা। তো 85 অনুচ্ছেদ খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট ওই সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ কিভাবে হবে বা সরকারি হিসাবে রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, সেটা বিস্তারিত ব্যাখ্যার জন্য 85 অনুচ্ছেদের প্রয়োজন রয়েছে, বাট পরীক্ষা আসার তেমন সম্ভাবনা নেই। অতঃপর আমরা চলে আসি অনুচ্ছেদ 86, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ। প্রজাতন্ত্রের সরকারি হিসেবে প্রদেয় অর্থ, সরকারি হিসাব মানে একটু আগে যেটা আমরা আলোচনা করছি যে সংযুক্ত তহবিল কোনটা, মানে কোন কোন অর্থ সংযুক্ত তহবিলে জমা হবে, এটার ব্যাখ্যা কিন্তু 84 অনুচ্ছেদে আছে। যে রাজস্ব, সরকারের বিভিন্ন ঋণ, আর ঋণ থেকে যে জমাকৃত অর্থ জমা হয়েছে তাই, এগুলা কিন্তু সংযুক্ত তহবিলে জমা হবে।
এখন সরকারি হিসাব, যেটা সরকারি হিসাব আর সংযুক্ত তহবিল কিন্তু দুইটা আলাদা বিষয়। সরকারি হিসাবে কি কি জমা হবে সেই ব্যাখ্যাটা দিয়েছে ৮৬ ধারায়। দেখেন, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে রাজস্ব কিংবা সংবিধানের ৮৪ দফার কারণে যেরূপ অর্থ সংযুক্ত তহবিলের অংশ পরিণত হবে তা ব্যতীত প্রজাতন্ত্রের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক প্রাপ্ত বা ব্যক্তির নিকট জমা রয়েছে এরূপ সকল অর্থ, অথবা এই যে দেখেন কোনো মকদ্দমা, এটা গুরুত্বপূর্ণ, এটা আন্ডারলাইন করেন, মকদ্দমা, বিষয়, হিসাব, ব্যক্তি বাবদ যে কোনো আদালত কর্তৃক প্রাপ্ত বা আদালতের নিকট জমা রয়েছে এইরূপ সকল অর্থ। তাহলে আম, মকদ্দমা থেকে আদালত যে অর্থটা লাভ করে, উদাহরণস্বরূপ ধরেন মকদ্দমার জরিমানা বা কখনো আদালত কর্তৃক প্রাপ্ত বা আদালতের নিকট জমা রয়েছে এরকম যেসব অর্থ আছে, তাহলে এই অর্থগুলো কিসে জমা থাকবে বলেন? সরকারি হিসাবে। উদাহরণস্বরূপ একটা কথা বলা যায় যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেক ডিজনারের মামলায় যখন আপিল করে, ধরেন ৫ লাখ টাকার চেকের মামলা, তো ৫ লাখ টাকার চেকের মামলায় আম, আসামি যখন আপিল করবে, তখন আপিলের সময় কয় টাকা দিয়ে আপিল করা লাগবে জানেন? পার্সেন্ট টাকা অর্ধেক স্যার। 50% দিয়ে আপিল করা লাগে নাকি? করা লাগবে। তাহলে এই জি। টাকাটা 50%টা কোথায় কোথায় জমা দেয় তা কি জানেন বলেন? হাবিব সাহেব, কোথায় জমা দেয়? স্যার এটা তো রা- রাষ্ট্রীয় কোষাগারে স্যার, ওই যে অ্যাকাউন্টে জমা দিতে হয় আর কি। জি জি, অ্যাকাউন্টে জমা দিলে সেটা জমা থাকবে এই যে সরকারি হিসাবে, বুঝছেন? তো তাহলে জি। এই সরকারি হিসাবে নরমালি সংযুক্ত তহবিলে যা যে সকল টাকা থাকবে না সেইগুলা ছাড়া আর বাদ বাকি সকল টাকা, মকদ্দমা, বিষয়, হিসাব, ব্যক্তি বাবদ, এই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা, পেনশনের টাকা, তারপরে আদালত যদি কোনো অর্থ আদায় করে, এই যে যে বাদ বাকি যে টাকা টাকা আছে এইগুলো সব সংযুক্ত তহবিলে থাকবে নাকি সরকারি হিসাবে থাকবে বলেন? সরকারি হিসাব বা পাবলিক অ্যাকাউন্ট, সরকারি। বুঝছেন? হ্যালো? জি আচ্ছা, তো তাহলে স্যার, শুনতেছি, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন যে সংযুক্ত তহবিল কি, সরকারি হিসাব কি, সংযুক্ত তহবিলে কোন কোন অর্থ জমা হবে, সরকারি হিসেবে কোন কোন অর্থ জমা হবে, এবং সরকারি হিসাব এবং সংযুক্ত তহবিল এগুলো কে কে তদারকি করবে, আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে নাকি রাষ্ট্রপতির বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা মোটামুটি আমরা ৮৬ অনুচ্ছেদ অনুসারে জানতে পারলাম। ৮৭টা জি গুরুত্বপূর্ণ, ৮৭ অনুচ্ছেদটা ভিভিআই, বার্ষিক আর্থিক বিবৃতি, বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট, এর পাশে ব্র্যাকেট একটু লিখে রাখেন বাজেট, BUDGET, বাজেট। আচ্ছা, বার্ষিক আর্থিক বিবৃতি আসলে কি, এটা একটু, বাজেট আসলে আমরা তো জানি যে রাষ্ট্রের সকল টাকা পয়সা জমা হয়েছে কোথায় বলেন? সংযুক্ত তহবিল। সংযুক্ত সংশ্লিষ্ট তহবিলে। সংযুক্ত তহবিলে। তহবিলে। এখানে দুইটা জিনিস সংক্ষেপে মনে রাখেন যে সংযুক্ত তহবিল থেকে যদি আপনি কোনো টাকা পয়সা খরচ করতে চান তাহলে সেটা বাজেট আকারে পেশ করে পাশ করায় নিতে হবে, নাইলে সংযুক্ত তহবিল থেকে আপনি একটা টাকাও খরচ করতে পারবেন না, বুঝছেন? সংযুক্ত তহবিল তো রাষ্ট্রের সকল টাকা পয়সা জমা আছে কনসলিডেটেড ফান্ডে, তাহলে সংযুক্ত তহবিল থেকে যদি কোনো খরচ করতে চান টাকা পয়সা তাহলে সেটা সংসদে কি আকারে পাশ করায় নিতে হবে? বাজেট আকারে। টাকারে। প্রতি বছর বাজেট পাস করে না? জি। বাজেট। তাহলে বাজেটে যে টাকা, যে যে টাকাটা ধরা হয় যে আমাদের এত টাকা আয় এত টাকা ব্যয়, এই বাজেটে যে টাকাটা খরচ করবে এই টাকাটা রাষ্ট্রের কোন ফান্ডে জমা আছে? সংযুক্ত সংযুক্ত তহবিল। তহবিল, সংযুক্ত কনসলিডেটেড তহবিলে। ফান্ড, বুঝছেন? তাহলে বাজেট থেকে, আচ্ছা সংযুক্ত তহবিল আর পাবলিক অ্যাকাউন্টের আর একটা পার্থক্য আমি বলি, যে সংযুক্ত তহবিল থেকে টাকা পয়সা খরচ করতে হলে অবশ্যই বাজেট আকারে পাস করতে হবে, কিন্তু
সরকারি হিসাব থেকে টাকা পয়সা খরচ করতে হলে বাজেট আকারে পাশের কোনো দরকার নাই। বুঝছেন? ধরেন একজন রে ইয়া দিবে, এই যে যারে পেনশন দিবে, পেনশনের বিষয়টা তো বাজেট আকারে পাশ করার কোনো দরকার নাই। আর পেনশনের টাকাটা জমা না থাকে স্যার। কোথায়? সরকারি হিসাবে। বুঝছেন? তো এই যে যে বাজেট, বার্ষিক আর্থিক বিবৃতি, প্রত্যেক অর্থ বছর সম্পর্কে, অর্থ বছর গোল দিয়েন, অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারের, এই যে আন্ডারলাইন করবেন, অনুমোদিত আয় ব্যয় সংবলিত একটি বিবৃতি এই ভাগে বার্ষিক আর্থিক বিবৃতি নামে অভিহিত সংসদে উপস্থাপিত হবে। তাহলে প্রত্যেক অর্থ বছরে যে এই বছরে আমাদের কত টাকা আয় হতে পারে আনুমানিক, আর কত টাকা ব্যয় হতে পারে, এরকম একটা বার্ষিক আর্থিক বিবৃতি পেশ করা হবে, উপস্থাপিত হবে সংসদে। যেটার আরেক নাম আমরা কি বলতে পারি? বাজেট। এবং এই সম্পর্কে আলোচনা করা হয়েছে কত অনুচ্ছেদে বলেন? 87। বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথকভাবে এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর দায় রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ এবং সংযুক্ত তহবিল হতে ব্যয় করা হবে, এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদর্শিত হবে এবং অন্যান্য ব্যয় হতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করে প্রদর্শিত হবে। এই দুইটা লাইনের মূল কথা হলো যে বার্ষিক, মানে যে আর্থিক বিবৃতি, সেখানে উল্লেখ থাকবে যে সংযুক্ত তহবিল থেকে কি পরিমাণের অর্থ ব্যয় করা হবে, বা সংযুক্ত তহবিলের থেকে কি পরিমাণ ব্যয় করা হবে, এবং অন্যান্য অর্থ রাজস্ব থেকে কি পরিমাণ ব্যয় করা হবে। এটার বিস্তারিত বর্ণনা কিসে থাকবে বলেন? বার্ষিক আর্থিক বিবৃতিতে। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে বলেন তো? 87 অনুচ্ছেদে। 87 অনুচ্ছেদ। এবং বাজেট প্রতি বছরে কয়বার পাশ করবে? একবার। 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 বাজেট ছাড়া কি সংযুক্ত তহবিল থেকে টাকা পয়সা খরচ করা যাবে? না স্যার। যাবে না। সংযুক্ত তহবিল থেকে টাকা পয়সা খরচ করতে হলেই সেটা কি আকারে পাশ করতে হবে? বাজেট আকারে বাজেট আকারে বাজেট পাস করতে হবে। পাশ করতে হবে। এবং এই কথাটাই বলা হয়েছে 87 অনুচ্ছেদে। আচ্ছা, তো এখন আমরা চলে এসে 88 অনুচ্ছেদ, সংযুক্ত তহবিলের উপর দায়। মানে সংযুক্ত তহবিলের যে বিষয়টা, সংযুক্ত তহবিল যে আছে, এই অর্থটা কোথায় কোথায় খরচ করা হবে তার একটা বিস্তারিত বিবরণ দিছে 88 ধারায়। তো সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় নিম্নরূপ হবে: রাষ্ট্রপতিকে দেয় পারিশ্রমিক ও তার দপ্তর সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়। তাহলে রাষ্ট্রপতির যে পারিশ্রমিক দেয় বা তার দপ্তরে যে অন্যান্য ব্যয় হয়, এটা ব্যয় করা হবে কোন জায়গা থেকে? সংযুক্ত তহবিল। সংযুক্ত তহবিল থেকে। সংযুক্ত তহবিল। তারপরে দেখেন, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনারগণ, সরকারি কমিশনারদের, কর্ম কমিশনের সদস্যদিগকে দেয় পারিশ্রমিক। এই সব কিছু যাবে কোথা থেকে? সংযুক্ত তহবিল। সংযুক্ত তহবিল। তারপরে দেখেন, সংযুক্ত হবে। সংসদ, সুপ্রিম কোর্ট, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রকের অধিদপ্তর, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনের কর্মচারীদিগকে দেয় পারিশ্রমিক সহ প্রশাসনিক ব্যয়। তাহলে এই যে যতগুলো অফিসের নাম আসলো, এই সকল অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সব কিছু যাবে কোথা থেকে? সংযুক্ত তহবিল। সংযুক্ত তহবিল থেকে দেবে। সুদ পরিশোধ, তহবিলের দায়, মূলধন পরিশোধ, তার ক্রম পরিশোধ, ঋণ সংগ্রহ ব্যাপদেশ ও সংযুক্ত তহবিলের জামানতে গৃহীত ঋণের মোচন সংক্রান্ত অন্যান্য ব্যয় সহ সরকার ঋণ সংক্রান্ত সকল দেনার দায়। সরকার যখন ঋণ নেয় সেটা জমা হয় সংযুক্ত তহবিলে। সরকার যখন ঋণ পরিশোধ করে সেটাও পরিশোধ করা হবে কোথা থেকে? সংযুক্ত তহবিল হতে। কোনো আদালত, ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো রায়, ডিক্রি, রোয়েদাদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় যে কোনো অর্থ, যখন কোনো রায় কার্যকর করতে টাকা লাগে, ডিক্রি কার্যকর করতে টাকা লাগে, রোয়েদাদ কার্যকর করতে রাষ্ট্রের টাকা লাগে, এই টাকা পয়সাও আনবে কোথা থেকে? সংযুক্ত তহবিল সংযুক্ত। হতে। সংযুক্ত তহবিল থেকে। এই সংবিধান সংসদের আইন দ্বারা
অনুরূপ দায়যুক্ত বলে ঘোষিত অন্য যে কোনো ব্যয়। এছাড়া আইন দ্বারা প্রণয়ন করতে পারে যে অমুক 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 ব্যয়ও নির্বাহ করা হবে কোথা থেকে, সংযুক্ত সংযুক্ত তহবিল। তহবিল হতে। তাহলে আচ্ছা, আমরা একটা জিনিস এখানে বুঝলাম যে সংযুক্ত তহবিল আছে কত অনুচ্ছেদে, 84। 28 আর 84 জি। সংযুক্ত তহবিলের দায় এটা আছে কত, 88। 28 এই দুইটা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, একটা হলো সংযুক্ত তহবিল আর সংযুক্ত তহবিলের উপরে দায়। দায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হলো 87, বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট। এটা আছে কততে, 87। তো এখানে একটা লেখা লেখেন, আসে। এখানে একটা লেখা লেখেন যে এই ব্যয়গুলো সংসদের অনুমোদন বা ভোট ছাড়াই, এই ব্যয়গুলো সংসদের অনুমোদন বা ভোট ছাড়াই সরাসরি সংযুক্ত তহবিল থেকে পরিশোধিত হয়। এই ব্যয়গুলো সংসদের অনুমোদন বা ভোট ছাড়াই সরাসরি সংযুক্ত তহবিল থেকে পরিশোধিত হয়। লিখেছেন? তো এখানে একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি, সেটা হলো যে সংযুক্ত তহবিল হতে কোনো খরচ করার জন্য কখনো বাজেট পাস করা লাগে, কখনো বাজেট পেশ করা লাগে না। সাধারণত এই 88 ধারায় যেগুলো বলছে এই ব্যয়গুলো দেওয়ার জন্য বাজেট পাসের কোনো দরকার নাই। কিন্তু যখন যে শিক্ষা খাতে এত কোটি টাকা, স্বাস্থ্য খাতে এত কোটি টাকা, প্রযুক্তি খাতে এত কোটি টাকা, এটা যে প্রতি বছর দেওয়া হবে, এইটা সংযুক্ত তহবিল হতে খরচ করার জন্য আবার কিসের দরকার আছে, বাজেট পাসের দরকার আছে। বাজেটের দরকার আছে। তাহলে যদি আপনাদের বলি যে সংযুক্ত তহবিল হতে কি কি ব্যয় করা হবে, কোনগুলো ব্যয় করলে বাজেটের দরকার নাই, সেই কথাগুলো বলছে কত দাঁড়ায়, 88। রাইট। ও ও আর 28 অনুচ্ছেদে। 88 অনুচ্ছেদে, যে অনুচ্ছেদ ধারা বলে ফেলি, আর কি কি মানে করতে গেলে বাজেটের দরকার আছে সেটা বলছে 87-তে। 28 অনুচ্ছেদে। স্যার, বলেন। 85 ধারা আর এই 87 88 ধারার মধ্যে পার্থক্য তাহলে কোনটুকু হবে স্যার? ধন্যবাদ। 85 অনুচ্ছেদে। 85 অনুচ্ছেদে বলছে যে সংযুক্ত তহবিল রাষ্ট্রের আছে, সরকারি হিসাব রাষ্ট্রের আছে। সরকারি এই সংযুক্ত তহবিল রক্ষণাবেক্ষণ মানে এখানে টাকা পয়সা কিভাবে জমা হবে বা সরকারি হিসাবে টাকা পয়সা কিভাবে জমা হবে, রক্ষণাবেক্ষণ মেইনটেনেন্সের যে দায়িত্ব, এটা সংসদ আইন দ্বারা নির্ধারণ করবে। যতকাল আইন নির্ধারিত না হবে ততকাল রাষ্ট্রপতি কর্তৃক বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, আর হ্যাঁ। মানে এটা গ্রহণ করবে, এটা বলছে। মানে এটা কিভাবে কোন টাকা পয়সা জমা হবে, কোন প্রত্যাহার বা হিসাব প্রদান হতে হুম, প্রত্যাহার, এই বিষয়গুলো আর কি, টোটাল হিসাবটা মানে এটা কিভাবে টাকা পয়সা জমা রাখবে পদ্ধতিটা, সেটা বলছে বুঝতে হলো পারছি। 87-তে। আর 84। 87 88-তে বলছে যে সংযুক্ত তহবিলতে যদি কোনো খরচ করতে হয় তাহলে সেটা বাজেট আকারে আর করতে হবে। আর 88-তে জি। বলছে যে সংযুক্ত তহবিলতে, 88 88 অনুচ্ছেদে বলছে যে অমুক 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 টাকা সংযুক্ত তহবিল থেকেই নেওয়া হবে, কিন্তু আলাদা করে বাজেট বা ভোটাভুটির প্রয়োজন নাই। জি। বুঝছেন? জি স্যার। আচ্ছা। তো এখন 89 অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ না, বাট একটু জেনে রাখি যে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে আলোচনা করলো কত অনুচ্ছেদে বলেন, বার্ষিক আর্থিক বিবৃতি? 87।
বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কে আলোচনা করছে, এই যে 87-তে না, 87 যেটা বাজেট জি। লিখলাম, বাজেট। আর বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত যে পদ্ধতি সেটা দেখেন, সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত আর্থিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হবে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত হবে না। মানে বলতেছে, একটু আগে আমি একটু ভুল বলছি, সেটা হলো এই যে 88 ধারায় এই যে যে প্রধান বিচারপতির বেতন, মহা হিসাব নিরীক্ষকের বেতন, পিএসসি কমিশনের যে বেতন, এইগুলাও বাজেটে উল্লেখ থাকবে, বাট এইগুলা ভোটাভুটিতে যাবে না। এই যে 88 ধারায় যাদের বেতন ভাতার কথা বলছে, এইগুলা বাজেটে বার্ষিক আর্থিক বিবৃতিতে থাকবে, কিন্তু কি হবে না বলেন? ভোটাভুটি দেওয়া হবে না। লাগবে না। এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। ঠিক আছে। অন্যান্য ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ মঞ্জুরি দাবির আকারে সংসদে উপস্থাপিত হবে, এবং কোনো মঞ্জুরি দাবিতে সম্মতি দানের বা সম্মতি দানে অস্বীকৃতির বা মঞ্জুরি দাবিতে নির্ধারিত অর্থ হ্রাস সাপেক্ষে তার সম্মতি দানের ক্ষমতা সংসদের থাকবে। আহ, এটার অর্থ হলো যে অন্যান্য এই এই 88 ধারায় যা যা বলছে এইগুলা ছাড়া অন্যান্য সবকিছু আপনার আর্থিক বিবৃতি, বার্ষিক আর্থিক বিবৃতির অংশ হিসেবে সংসদে উপস্থাপিত হবে। আহ, আর 3 নম্বরে বলছে যে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো মঞ্জুরি দাবি করা যাবে না। তো এই 89 অনুচ্ছেদ থেকে যে বিধানটা একটু বিশেষ করে মনে রাখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বার্ষিক আর্থিক বিবৃতিতে কোন কোন বিষয়গুলো সংসদে উত্থাপন করা হলে সেগুলা সংসদে আলোচিত হবে না, মানে ভোটের প্রয়োজন নাই। ওই যে মহাহিসাব নিরীক্ষকের বেতন, তারপরে প্রধান শুধু বিচারপতির বেতন, রাষ্ট্রপতির বেতন, এইগুলা বাজেটে থাকবে বটে, কিন্তু এইগুলা কি হবে না, এইগুলা ভোটাভুটি, ভোটাভুটি হবে। জি, ভোটাভুটিতে যাবে না। কিন্তু অন্যান্য বিষয়গুলো ভোটাভুটিতে যাবে। আর এখানে একটা ভাষা ব্যবহার করেছে দেখেন, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত মঞ্জুরি দাবি। মঞ্জুরি দাবি কথাটার অর্থ কি? আহ, মঞ্জুরি দাবি বলতে বোঝায় যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ তাদের বার্ষিক ব্যয়ের যে অনুমতি হিসাব জাতীয় সংসদে পেশ করে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় তাদের বার্ষিক ব্যয়ের কি বলেন যে হিসাব মন্ত্রণালয় পেশ করে, সেটাকে বলে মঞ্জুরি দাবি। তো এখান থেকে যে জিনিসটা খেয়াল রাখবেন, একটা জিনিস খেয়াল করেন, যে ওই 89 তো গুরুত্বপূর্ণ না, বাট এমনি জানার জন্য বললাম যে দায়যুক্ত ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হবে, কিন্তু এটা ভোটের আওতাভুক্ত হবে না। এইটুক মনে রাখলেই হবে, বাকিটার দরকার নাই। এখন 90 অনুচ্ছেদে চলে আসি। এটাও গুরুত্বপূর্ণ না, কোনোদিনই প্রশ্ন আসে নাই, আসার সম্ভাবনাও নাই, বাট একটু জানিয়ে জেনে রাখা দরকার। 90 অনুচ্ছেদে বলছে আহ নির্দিষ্টকরণ আইন বা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, ব্র্যাকেটে একটু লিখে রাখেন, বাজেটের আইনগত রূপ। বাজেটের আইনগত রূপ। এখানে লিখছে যে সংসদ কর্তৃক এই সংবিধানের 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরি দানের পর সংযুক্ত তহবিল হতে নিম্নলিখিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় সকল অর্থ নির্দিষ্টকরণের বিধান সংবলিত একটি বিল যথাসং যথা শীঘ্র সংসদে উত্থাপন করা হবে। মানে এই যে যে আপনি বার্ষিক আর্থিক বিবৃতি যেটা আপনি আদালতে উত্থাপন করতেছেন, এটারে সরি, আদালত বলতেছি কেন, জাতীয় সংসদে বিল আকারে যে উত্থাপন করতেছেন, এটা বলতেছে 90-তে বিল আকারে উত্থাপিত হবে, এবং সংসদ কর্তৃক প্রদত্ত অনুরূপ মঞ্জুরি এবং সংসদে উপস্থাপিত বিবৃতিতে প্রদর্শিত অর্থের অনধিক সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয়। অনুরূপ কোনো বিল সম্পর্কে সংসদে এমন কোনো সংশোধনীর প্রস্তাব করা হবে না যার ফলে অনুরূপভাবে কোনো মঞ্জুরির পরিমাণ, উদ্দেশ্য
কিংবা সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয়ে যেতে পারে। সংবিধান এর বিধানাবলী সাপেক্ষে সংযুক্ত তহবিলতে এই অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী গৃহীত আইনের দ্বারা নির্দিষ্টকরণ ব্যতীত কোনো অর্থ প্রত্যাহার করা যাবে না। অর্থাৎ বাজেটটা যখন পাস হয়ে গেল, আপনি আইনগতভাবে উত্থাপন করবেন এবং সংসদের মাধ্যমে পাস না করা পর্যন্ত বাজেট থেকে, মানে বাজেট অনুসারে সংযুক্ত তহবিল থেকে কোনো টাকা পয়সা খরচ করা যাবে না। তো এই যে যে বাজেটটা সংসদে উত্থাপন করা হলো এবং সংসদের মাধ্যমে যে অনুমোদন দেওয়া হলো, সেটাকেই কি বলে বলেন? নির্দিষ্টকরণ আইন। 87-তে আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে বিষয়টা, বাট একটু ধৈর্য ধরে শুনেন। 87-তে সব অনুচ্ছেদ পড়া লাগবে না, হাতে গোনা কয়েকটা পড়াবো, বাট এখন সবগুলা ব্যাখ্যা দিচ্ছি। 87 অনুচ্ছেদে বলছে বার্ষিক আর্থিক বিবৃতি, বাজেট, এটা তো বুঝছেন। 88-তে বলছে সংযুক্ত তহবিলের উপর দায়, মানে কোন কোন অর্থগুলা সংযুক্ত তহবিল থেকে কোনো প্রকার ভোট ছাড়াই খরচ করা যাবে, এটা বলছিল 88। আর 89 যেটা আমরা পড়ছি, জাস্ট এতটুকু ব্যাখ্যা দিছি যে 89-তে বলছে যে অমুক 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 ব্যয় ভোটে দেওয়ার দরকার নাই, এটা বাজেটে থাকবে, আলোচনা হবে, বা ভোটে দিবে না। এখন ভোটে দেওয়ার পরে যে আনুষ্ঠানিক রূপ আইন আকারে যে পরিণত হবে, বাজেট যে পাশ করলো, উত্থাপিত হলো এবং বাজেট পাশ করলো, এটাকেই বলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট বা নির্দিষ্টকরণ আইন। তো এটাই হচ্ছে 90 অনুচ্ছেদ। আপনি জাস্ট মনে রাখবেন যে বাজেটটা যে আইনগত রূপ পাশ হলো, এটাই বলা হয়েছে 90 অনুচ্ছেদে। তো এখন দেখেন, সম্পূরক এবং অতিরিক্ত মঞ্জুরি, মানে 91 অনুচ্ছেদে বলছে সাপ্লিমেন্টারি অ্যান্ড এক্সেস গ্রান্টস। তার আগে আমি একবার আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলেন তো যে সম্পূরক চার্জশিট কি, মনে আছে কিনা? সম্পূরক চার্জশিট হচ্ছে আপনার আহ, মানে 73 খ। হচ্ছে যে হ্যাঁ, পুলিশ হচ্ছে মানে অতিরিক্ত যে চার্জশিট প্রদান করে ওইটা আর কি। কখন? না, গোছায় বলতে সম্পূরক পারছি। চার্জশিট কারে বলে সেটা একটু ব্যাখ্যা দেন পুরোপুরি। মনে স্যার, আছে? একবার না, চার্জশিট দাখিল করার পরে মামলা চলাকালীন সময় যদি অতিরিক্ত কোনো তথ্য উদ্ঘাটিত হয় বিচারিক বিষয় সম্পর্কে, সেক্ষেত্রে অতিরিক্ত চার্জশিট দাখিল করে আর কি। ধন্যবাদ। একবার চার্জশিট দাখিল করছে, এরপরে পুলিশ যদি আবার অধিকতর তদন্ত করে, সে যদি ঘটনার সাথে আরো অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়, সেই ক্ষেত্রে যে চার্জশিট জমা দেয় পরবর্তীতে সেটাকে বলে সম্পূরক চার্জশিট। জি। তো এখানে আম, বাজেট সম্পর্কে, বাজেট কি বিস্তারিত বলছে বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে 87 অনুচ্ছেদে। 90-তে এসে বলল যে বাজেটটা সংসদে কিভাবে উত্থাপন করতে হবে এবং আইনগতভাবে পাশ করতে হবে, এটা হলো 90 নির্দিষ্টকরণ আইন যেটা বলছে। বাট 91-তে বলছে যে বাজেট একবার পাশ করার পরে যদি টাকার কম পড়ে যায়, ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য 2025-26 অর্থ বছরে পাশ করছিল 500 কোটি টাকা, এখন কিছুদিন পরে দেখা গেল ওই 500 কোটি টাকা খরচ হয়ে গেছে। এখন তাহলে 500 কোটি টাকা যেহেতু খরচ হয়ে গেছে, তার তারা তার আরো বাজেট দরকার। কিন্তু বাজেট বছরে পাশ করে কয়বার বলেন? একবার। এক কিন্তু এই অতিরিক্ত টাকাটা কোত্থেকে আসবে? তখন রাষ্ট্রপতি ইচ্ছা করলে এই বাজেটে মানে আইন আকারে সম্পূরক এবং অতিরিক্ত মঞ্জুরি পাশ করা যেতে পারে। মানে সম্পূরক মঞ্জুরি বা সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি হলো যে আমার আরো টাকা পয়সার দরকার, এই মন্ত্রণালয়ের জন্য আরো টাকা পয়সার দরকার দরকার দরকার। এখন সংযুক্ত তহবিল থেকে তো আপনি ইচ্ছা করলেই টাকা নিতে পারেন না। সংযুক্ত তহবিল হতে টাকা নিতে হলে আইন আকারে পাশ করতে হবে সংসদ থেকে। তাহলে এই যে যে আবার সংযুক্ত তহবিল থেকে ওই টাকাটা খরচ করার জন্য যে আইন আকারে যে বিল পাশ করে, সেটাকেই বলে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি বা সাপ্লিমেন্টারি বা এক্সেস গ্রান্টস। দেখেন, তানভীরকে তার পিতামাতা তার ভরণ পোষণের জন্য টাকা পয়সা দেয়, এই মর্মে তানভীর প্রতি বছর তার পিতামাতার কাছ থেকে এককালীন একটা টাকা নেয় এবং এটা তার পিতার কাছে আবেদন করে ওই টাকাটা নিতে হয়। এটার বলে বার্ষিক আর্থিক বিবৃতি, এটা বলছে 87 ধারায়।
এখন জি। বার্ষিক আর্থিক বিবৃতিতে কিছু কিছু খরচ আছে, যে খরচগুলো তানভীর জাস্ট বললেই তার পিতা দিয়ে দেয়। এইগুলো পিতা কখনোই জিজ্ঞাসা করবে না যে তুমি এই টাকাগুলো কিসের জন্য লাগবে, এই ব্যাখ্যাটা তার দেয়া লাগবে না। যে বই কেনা বাবদ খরচ, তারপরে কলেজের টিউশন ফি, এইগুলা জাস্ট বললেই দিবে, এইগুলার উপর কোনো ভোটাভুটি হবে না, এটা পিতা বললেই দিবে। কিন্তু ভোটাভুটি হবে যে তানবীরের 5টা নতুন জামা কেনা লাগবে, একটা ফোন কেনা লাগবে, এই যে যে বিষয়, তাহলে কোন টাকাগুলো তানবীরের পিতা তানবীরকে এমনিতেই দিয়ে দিবে, তানবীরের একবারও জিজ্ঞেস করবে না, বাজেটের সেই অংশটা সম্পর্কে বলছে 88 ধারায়, ওই যে প্রধান বিচারপতির বেতন ভাতা এইগুলা। বুঝতে পারছেন? এখন তানবীরের পিতার জি যে স্যার। বাজেটটা বলছিল 87, বাজেটের কোন কোন জিনিসগুলো পিতার কাছ থেকে নিতে তানবীরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কোনো ভোটাভুটিতে যাবে না, সেটা বলছিল 88। এখন 90-তে বলছে যে আনুষ্ঠানিকভাবে টাকা পয়সা তানবীরের পিতা কি দিয়ে দিছে, এই বিধানটা বলছে হলো 90-তে। এখন তানবীর 1 বছরে 1 লাখ টাকা দিছিল, 90-তে। 90-তে 1 লাখ টাকা দিয়ে দিছে, টোটালি প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা বলছে 90-তে। আচ্ছা, এখন তানবীরের 1 লাখ টাকা 6 মাস পরেই খরচ হয়ে গেছে। এখন তানবীরের তাহলে আরো টাকা দরকার নাকি? আরো টাকা দরকার। তাহলে এই যে যে আরো টাকা দরকার, এই টাকাটা সে আহ, যে আবার তার পিতার কাছে যে চাবে বা তার এই যে যে পাশ করায় নিবে, এটাই বলে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি। এটাই আছে কত অনুচ্ছেদে? 91। 91 অনুচ্ছেদে। 91 অনুচ্ছেদে, এই যে দেখেন, কোন অর্থ বছর প্রসঙ্গে যদি দেখা যায় যে চলতি অর্থ বছরের নির্দিষ্ট কোনো কর্ম বিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয়েছে, মানে ধরেন অর্থ মন্ত্রণালয় দিছিল, সরি শিক্ষা মন্ত্রণালয় দিছিল এত কোটি টাকা, দেখা গেল সেটা অপর্যাপ্ত হয়েছে, কিংবা ওই বছরের বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত করা হয় নাই, অনেক সময় দেখা গেল ভুলক্রমে আহ, আহ, মানে ওই মন্ত্রণালয়ের জন্য কোনো টাকাই বরাদ্দ রাখা করা হয় নাই, এমন কোনো নূতন কর্মবিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, অথবা কোনো অর্থ বছরের কোনো কর্মবিভাগের জন্য মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ ওই বছরে উক্ত কর্মবিভাগের জন্য ব্যয় হয়েছে, তাহলে এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের ইহাকে দায়যুক্ত করা হোক বা না হোক, সংযুক্ত তহবিল হতে এই ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে, এবং রাষ্ট্রপতি ক্ষেত্রমতে এই ব্যয়ের অনুমিত পরিমাণ সংবলিত একটি সম্পূরক আর্থিক বিবৃতি কিংবা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সংবলিত একটি আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনার ব্যবস্থা করবে, এবং বার্ষিক আর্থিক বিবৃতির ন্যায় উপরোক্ত বিবৃতির ক্ষেত্রে এই সংবিধানের 87 থেকে 90 অনুচ্ছেদ সমূহ প্রযোজ্য হবে। তাহলে মূল কথা হলো যে একবার প্রথমবার বাজেটে নাম আসে নাই, বা প্রথমবার বাজেটে যে বরাদ্দ দিছিল তার চেয়ে বেশি টাকা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি এটা পাশ করবে কিভাবে, চাওয়া হবে, সংসদে কিভাবে উত্থাপন করা হবে, এই কথাটা বলেছে কত অনুচ্ছেদে বলেন? 91। হ্যালো? স্যার 91 জি। অনুচ্ছেদে। 91 অনুচ্ছেদে, জি। তাহলে যদি বলে সংযুক্ত তহবিল 84, যদি বলে বার্ষিক আর্থিক বিবৃতি 87, সাতাশে। যদি বলে সংযুক্ত আছে। তহবিলের উপর দায় 88, আঠাশে। আর আছে। আর সম্পূরক অতিরিক্ত মঞ্জুরি অতিরিক্ত বা 91। সম্পূরক মঞ্জুরি এটা কত? 91। এক- তো এই, স্যার, হ্যাঁ বলেন। স্যার তাহলে এই 91-তে যে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি, হুম। এটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকবে। এখন রাষ্ট্রপতি এটা মঞ্জুর করার পরে এখানে কি আবারও সেই 87 থেকে 90, মানে আর্থিক বিবৃতি বাজেট থেকে আবার দিবে নতুন করে, এরকম হবে? মানে ওই বিধানগুলো অনুসরণ করা হবে আর কি, ফর্মালিটিস তাই। কি আবার হবে নাকি? হ্যাঁ, ফর্মালিটিস হবে, ওই জি বিধানগুলো জি। অনুসরণ করবে, জি নতুন স্যার, করে টাকা বুঝতে চাচ্ছে, পারছি। তাই ওই বিধানগুলো অনুসরণ করবে। ওইগুলো পাশের জি। ক্ষেত্রে যা যা করছিল তাই। মানে বিষয়টা আমি যে উদাহরণটা আপনাদের হ্যাঁ, দিলাম, বুঝতে পারছি স্যার। যে তানভীর 1 লাখ টাকা চাইছে, এখন 1 লাখ টাকার মধ্যে তানভীর বই কেনার জন্য 10,000 বরাদ্দ রাখছিল, কিন্তু বই কিনতে লাগে গেছে 15,000, তাহলে এই 5,000 টাকা এটার বললো সম্পূরক মঞ্জুরি। আর যদি এরকম হয় যে তানভীর 1 লাখ টাকার বরাদ্দ দিয়েছে, বাট একটা বিষয় ছিল
যে ওই বিষয়টা আইএলটিএস পরীক্ষা দিবে, 10,000 টাকা লাগবে, কিন্তু আইএলটিএস পরীক্ষার কথা ওখানে মেনশন করতেই ওর তানভীরের মনে নাই। কিন্তু পরে বাজেট পাস হওয়ার পর মনে হয়েছে যে এই জায়গাও তো আমার আরো 10,000 টাকা দরকার। এটারও বলে হলো অতিরিক্ত মঞ্জুরি। বুঝছেন? ও, তার ঘাটতি হইলেও সম্পূরক, আর হ্যাঁ, আহ, নতুন হইলে অতিরিক্ত। অতিরিক্ত, হ্যাঁ নতুন হইলে অতিরিক্ত। জি। বাট এত ব্যাখ্যা না দিলেও চলবে যে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি এত। এই যে আমি একটু বলে নিই, এখান থেকে লিখিততেও প্রশ্ন আসে না, প্রিলিতেও প্রশ্ন আসে না। আমার এই জায়গা থেকে এমনি আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য পড়তেছি। নর্মালি হাতে গোনা কয়েকটা অনুচ্ছেদ আমরা এই পার্ট থেকে পড়বো। হাতে গোনা কোনটা কোনটা আমি বলি। 80, 81, 80, 81, 82 পড়া লাগবে না। আহ আচ্ছা, 82টা পড়তে হবে। 82, 84, 82, 80, 81, 82, 84, আর পড়বেন হচ্ছে 87, 88, এইটাই। বুঝছেন? জি। আচ্ছা, এখন ওই যে একটু আগে যে বললাম যে বাজেট যে সংসদে উপস্থাপিত হবে এবং এটা নির্দিষ্ট হবে 90-তে, বাট 90-তে একটা ভোটাভুটি হবে। ওই যে আহ, হিসাব ঋণ প্রকৃতির উপর ভোট, এটা বলছে 92-তে। হিসাব ঋণ প্রভৃতি, এখানে প্রকৃতি লেখা আছে, এটা ভুল আছে। লিখবেন কিসের উপর বলেন? প্রভৃতির উপর। প্রভৃতি। তো এখান থেকে এই অনুচ্ছেদটা অনেক বড়। এই অনুচ্ছেদটা আমরা জাস্ট পইড়া খালি খালি সময় নষ্ট করার মানে হয় না। এটা আমরা বাদ দিতে পারবো। জাস্ট টাইটেলটা মনে রাখেন যে বাজেটের উপর যে ভোটাভুটি হয়, এই ভোটাভুটির যে বিস্তারিত বিবরণ এই সম্পর্কে বলছে কত অনুচ্ছেদে বলেন? 92 অনুচ্ছেদ। 92 অনুচ্ছেদ। জি, এইটুকু জি। মনে রাখলেই হবে। আর এটা লাইন বাই লাইন পড়াও অপ্রাসঙ্গিক, এটা লেস ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে এই অংশ থেকে যতগুলো অনুচ্ছেদ মনে রাখবো সেটা একটু আপনাদের বলি। সেটা মনে রাখবেন। আম, আইন প্রণয়ন। আইন প্রণয়ন আছে কত অনুচ্ছেদ? 80। তারপরে অর্থ বিল হচ্ছে আপনার 81। তারপরে অর্থ বিলে যদি সংসদে উপস্থাপন করতে হয় তাহলে কার সুপারিশ লাগবে, এটা আছে কততে? 82। তারপরে ঠিক 84টা একটু মনে রাখবেন যে সংযুক্ত তহবিল আর সরকারি হিসাব, এটা আছে 84। অতঃপর 85, 84। 85, 86 এগুলা মনে রাখার দরকার নাই। আহ 87টা মনে রাখেন, বার্ষিক আর্থিক বিবৃতি, বাজেট, এটা আছে কত? 87। আর সংযুক্ত তহবিলের উপর দায়। সংযুক্ত তহবিলের উপর দায় মানে হলো যে বাজেটে যে ব্যয়গুলোর কথা বলা আছে কিন্তু যে ব্যয়গুলোতে কোনো ভোটাভুটির প্রয়োজন নাই, সেটারে বলে সংযুক্ত তহবিলের উপর দায়। আর ব্যয়। হ্যাঁ, তাই তাই। আর মনে রাখেন এই 88 পর্যন্ত মনে রাখলেই হবে। ঠিক আছে? তাহলে 80, 81, 82, 84, 87, 88, এখান থেকে এই 5-6টা অনুচ্ছেদ। বুঝতে পারছেন? আছে। জি স্যার। এখন এই তৃতীয় পরিচ্ছেদে একটা অনুচ্ছেদ আছে। এই আমাদের যে আইনসভা, আইনসভার পরিচ্ছেদ হলো 3টা। প্রথম পরিচ্ছেদ আমরা পড়ছি 65 থেকে 79। আর দ্বিতীয় পরিচ্ছেদ হলো 80 অনুচ্ছেদ থেকে 92। আর 92। তৃতীয় পরিচ্ছেদ যেটা, এটা ভিভিআই, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ, অধ্যাদেশ আসলে কাকে বলে? অধ্যাদেশ হলো যে যখন রাষ্ট্রপতি কোনো যেটা প্রণয়ন করে। সংসদ রাষ্ট্রপতির। অধিবেশনরত থাকে না। জি। নর্মালি আমরা জানি 80 অনুচ্ছেদ অনুসারে জানি যে আইন প্রণয়ন করার দায়িত্ব কার? সংসদের। সংসদের। জি। এখন একটা সংসদ তো সারা বছর অধিবেশনরত থাকে না। না। অথবা বর্তমানে যে পরিস্থিতি, এখন তো কোনো সংসদই নাই। না। তো দেশের এই ক্রান্তি লগ্নে বা যখন সংবিধান, যখন সংসদ অধিবেশনরত থাকে না, বিরতিতে থাকে। কারণ আমরা জানি একটা সংসদ অধিবেশন থেকে আর একটা সংসদ অধিবেশনের কি থাকে? বিরতি থাকে।
ঠিক বুঝি। তো তাহলে যখন সংসদ থাকে না, ভেঙে যায়, বা সংসদ অধিবেশনরত থাকে না, তখন তো দেশে যদি কোনো আইন প্রণয়নের দরকার হয়, তখন রাষ্ট্রপতি যে আইন প্রণয়ন করে সেটাই বলে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। বুঝছেন? জি এবং রাষ্ট্রপতি ইচ্ছা করলে অধ্যাদেশ তৈরি করতে পারে, অধ্যাদেশ প্রণয়ন করতে পারে, যে অধ্যাদেশ আইনের মতোই ইফেক্টিভ হবে। বাট ওই অধ্যাদেশটা কখনোই এমন হওয়া যাবে না, মানে সংসদে যে আইন তৈরি করা যায় না এরকম কোনো অধ্যাদেশ প্রণয়ন করা যাবে না। সংসদে যে সকল আইন তৈরি করা যায় এরকম অধ্যাদেশ পাশ করা যাবে। বুঝেন নাই বোধহয়। হ্যালো? জি স্যার, এটা মানে, বুঝছি। কি বুঝছেন বলেন তো? বলতে এখানে সংসদে তৈরি করে যায়, তৈরি করা যায় বলতে মানে কি ধরনের আর কি? মানে সংসদের একটা সীমাবদ্ধতা আছে, সে তো সংবিধান বিরোধী কোনো আইন তৈরি করতে পারে না। জি জি জি, মানে সংবিধান সম্মত হইতে হবে এরকম। সংবিধান। রাষ্ট্রপতির অধ্যাদেশ যদি কখনো সংবিধানের সাথে, বিশেষ করে মৌলিক অধিকারের সাথে ইনকনসিস্টেন্ট হয়, সেই ক্ষেত্রে তো রিট করা যাবে নাকি? না, সেটা পরের বিষয়। রিট তো যে কোনো সংসদের আইনের বিরুদ্ধেও করা যায়, বাট এখানের মূল বিধানটা বুঝেন। সহজ কথা, যে সংসদ যে সকল আইন তৈরি করতে পারে, রাষ্ট্রপতিও সেই সকল আইন অধ্যাদেশ আকারে তৈরি করতে পারে। সংসদ যে সকল আইন তৈরি করতে পারবে না, রাষ্ট্রপতিও অধ্যাদেশ সেই সেই সম্পর্কিত অধ্যাদেশ তৈরি করতে পারবে না। পারবেন। এখন তানভীর যে প্রশ্ন করছেন যে রাষ্ট্রপতি এমন একটা আইন তৈরি করলো যেটা সংবিধানের নট অনলি মৌলিক অধিকার, সংবিধানের যে কোনো বিধানের সাথে যদি ইনকনসিস্টেন্ট হয়, তাহলে জি। এ বিষয়ে রিট তো করাই যাবে, কোনো সমস্যা নাই। বা জুডিশিয়াল রিভিউ করে, বিচারিক পর্যালোচনা করে রাষ্ট্র সেটা ইনকনসিস্টেন্ট হিসেবে বাতিল করতে পারে। পুরো আইনও বাতিল করতে পারে, বা অংশবিশেষও বাতিল করতে পারে, যেটা আমরা পড়ছি 7 অনুচ্ছেদে, যেটা পড়ছি 26 অনুচ্ছেদে। ঠিক আছে? তো এখন রাষ্ট্রপতি তাহলে অধ্যাদেশ তৈরি করে, অধ্যাদেশ পাশ করে কখন বলেন, প্রণয়ন করে কখন? যখন সংসদ অধিবেশনরত থাকে না। থাকে না বা ক্রান্তিকালীন আর কোনো পর্যায়ে রাষ্ট্রপতি সংসদ থাকে। যত আইনই তৈরি করুক না কেন, এই আইনগুলা মানে যত অধ্যাদেশই সে পাশ করুক না কেন, এই অধ্যাদেশগুলো সংসদ পরবর্তীতে যখন সংসদ অধিবেশন বসবে, তখন সংসদ অধিবেশনের 30 দিনের মধ্যে এটা পাশ করিয়ে নিতে হবে। যদি 30 দিনের মধ্যে আপনি পাশ না করান, বা 30 দিনের মধ্যে সংসদে উত্থাপন না করেন, তাহলে আপনার অর্ডিন্যান্সের কার্যকারিতা লোপ পাবে। বাতিল হয়ে যাবে, লোক অর্থাৎ পাবে। জি ধরেন তৈরি করছে এই যে যে ফৌজদারি কার্যবিধি সংশোধনী, ফৌজদারি কার্যবিধি আর সংশোধনী এনেছে অর্ডিন্যান্স আকারে। মানে এখন তো সংসদ ক্ষমতা নাই, তাহলে ফৌজদারি কার্যবিধি সংশোধনী এনেছে রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা বলে। তাহলে যখন পরবর্তীতে কোনো সরকার ক্ষমতায় আসবে, তখন এই অধ্যাদেশটা, এই আইনটা সংসদে উত্থাপন করতে হবে সংসদের অধিবেশনের কত দিনের মধ্যে বলেন? 30 দিনের মধ্যে। 30 দিন। এবং 30 দিনের মধ্যে সংসদ যদি পাশ না করে, বা 30 দিনের মধ্যে যদি উত্থাপন না করে, তাহলে এই ধারার কার্যকারিতা কি হয়ে যাবে? লোপ পাবে। লোক পাবে। এই যে দেখেন, এই হলো এখানকার মূল কথা। তো আমরা যদি একটু পড়ি, যে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কে এবং কখন অধ্যাদেশ জারি করতে পারে। বিশেষ ক্ষমতা আইন প্রণয়নের রূপ বা রীতি হলো অধ্যাদেশ। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অধ্যাদেশ জারি করতে পারে কে, কে জারি করতে পারে বলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। সংসদ, আন্ডারলাইন করেন, ভেঙে যাওয়া অবস্থায় বা উহার অধিবেশন কাল ব্যতীত। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা উহার অধিবেশন কাল ব্যতীত সময়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে অধ্যাদেশ জারি করতে পারে কখন, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা উহার অধিবেশন কাল ব্যতীত। 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 আচ্ছা, কারণ যে যদি আমরা চলে আসি, যে রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে, তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলে মনে করে সেই রূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারবে। সহজ কথা হলো, রাষ্ট্রপতির কাছে যা প্রয়োজন মনে হবে সেরকম অধ্যাদেশ প্রণয়ন করতে পারবে। এখন আমরা চলে আসি যে অধ্যাদেশ প্রণয়নে বিধিনিষেধ বা বাধা নিষেধ। শর্ত থাকে যে এই দফার অধীন কোনো অধ্যাদেশ এমন কোনো বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন, আন্ডারলাইন করবেন, সংসদ আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। অর্থাৎ সংসদ যদি আইন দ্বারা কোনো কাজ করতে সংসদ অধিবেশনরত অবস্থায় যদি
সে না পারে, তাহলে এরকম কোনো কাজ অধ্যাদেশের মাধ্যমেও করা যাবে না। বুঝেন নাই? যে জি। কাজটা সংসদ করতে পারে না, সেই কাজটাও রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে করতে পারবে না। আচ্ছা, এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়, মানে অধ্যাদেশ তৈরি করার ফলে যদি সংবিধানের কোনো আহ, বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়, সেটাও করতে পারবে না। যা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা, যা পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধানকে অব্যাহতভাবে বলবৎ করা যায়। এমন কোনো অধ্যাদেশ তৈরি করা যাবে না যে পূর্বে যে অধ্যাদেশ অধ্যাদেশ আছে তার কোনো বিধানে কার্যকর করছে, মানে যেটা অলরেডি বাতিল হয়ে গেছে, বাট আপনি আবার নতুন একটা অধ্যাদেশ করে পূর্বের বিধানটা আবার কি করতেছেন, কার্যকর করতেছেন। আপনারা কি কথা শুনতেছেন? জি, শুনছি। জি স্যার। তাহলে তানভীর বলেন তো যে অধ্যাদেশ মানে কোন কোন বিষয়ে অধ্যাদেশ রাষ্ট্রপতি প্রণয়ন করতে পারবে না। আচ্ছা, রাষ্ট্রপতি হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন করতে পারবে না যদি এমন হয় যে ওইটা হচ্ছে মানে ওই অধ্যাদেশ মানে অনুরূপ কোনো আইন সংসদ প্রণয়ন করতে পারবে না এরকম। যেমন যদি আমরা বলি যে বেসিক কাঠামো বা মৌলিক অধিকারের বিরুদ্ধে তো সংসদ চাইলে মানে কোনো বা সংশোধনী প্রস্তাব আনতে পারে না বা ওরকম কোনো আইন তৈরি করতে পারে না। তা রাষ্ট্রপতিও আসলে এরকম কোনো করতে পারবে না। আবার হচ্ছে যদি এমন হয় যে কোনো মানে সংবিধানের কোনো বিধান রহিত হয় বা পরিবর্তিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আর কি রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ প্রণয়ন করতে পারবে না। আরেকটা হচ্ছে যেটা মানে অব্যাহতভাবে যেটা বলবৎ করা যাবে আর কি। আহ, মানে এটা বলছে যে কি পূর্বে প্রণীত কোনো অধ্যাদেশের যে কোনো বিধান আর কি, এটা যদি অব্যাহতভাবে বলবৎ করা যায়। তো এটা আর কি, এই তিনটা। আচ্ছা, ধন্যবাদ। তো অধ্যাদেশ সংসদে উত্থাপন, এটা আমরা একটু পড়ি। কোনো অধ্যাদেশ জারি হওয়ার পর অনুষ্ঠিত সংসদের গোল দিবেন প্রথম বৈঠকে তা উপস্থাপন করতে হবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রপতি মহোদয় যত অধ্যাদেশ প্রণয়ন করতেছে, এই অধ্যাদেশগুলো যখন পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার আসবে এবং তাদের মানে সংসদ অধিবেশন বসবে, তার প্রথম বৈঠকে এই অধ্যাদেশগুলো সংসদে কি করতে হবে, উত্থাপন করতে হবে। তবে নিম্নলিখিত তিনটি ক্ষেত্রে অধ্যাদেশের কার্যকারিতা লোপ পাবে। কি কি? আহ, দেখেন, অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকের পূর্বে অধ্যাদেশটি বাতিল হল, মানে অধ্যাদেশ আপনি জারি করছিলেন, বাট প্রথম বৈঠকের পূর্বেই, সংসদের অধিবেশনের আগেই অধ্যাদেশটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার, প্রথম বৈঠকের পূর্বে বাতিল হলো কেমনে? অনেক ক্ষেত্রে হতে পারে। ধরেন, কিছু কিছু আইন আছে সাময়িক সময়ের জন্য প্রণয়ন করলো, যে অমুক বিধান বা অমুক বিশেষ করে এই যে যে আমার মানে একটা আইন আছে, নামটা মনে করতে পারতেছি না, ওই আইনটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল, দ্রুত বিচার, যাই হোক নাম ভুলে গেছি ওইটা। মানে কিছুদিন সংসদ ওই 20 বছর, 5 বছর, 10 বছর এরকম করে করে বাড়ায়। মানে ওইটা কিন্তু আজীবনের আইন না, এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ায়। যেরকম এই যে যে আমাদের আহ সংরক্ষিত নারী আসন, এটা কি আজীবনই 50টা বলেন তো? না স্যার, এটা তো 25 বছরের জন্য করছে। এই যে 25 বছর বাড়াইছে, মানে 25 বছর পরে আর নারী আসনের কার্যকারিতা থাকবে না। তবে জি। যদি তারা বাড়াইতে চায় বাড়াইতে পারে। তাহলে যদি কোনো অধ্যাদেশ প্রথম বৈঠকের পূর্বেই বাতিল হয়ে যায়, অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকের পূর্বে অধ্যাদেশটি বাতিল না হলে, অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হলে তার কার্যকারিতা লোপ পাবে। অর্থাৎ আপনি অধ্যাদেশটি ওই উপস্থাপন করছেন, করার পরে আহ, আপনি ওটা পাশ হয় নাই, বাতিলও হয় নাই, পাশও হয় নাই, তাহলে 30 দিন পর কি হবে, লোপ পাবে। মানে আপনি আহ, রাষ্ট্রপতি একটা আইন অধ্যাদেশ করছিল প্রথম বৈঠকের পরে, ওটা উপস্থাপিত হয়েছে সংসদে, কিন্তু ওইটার উপরে ভোটাভুটি হয় নাই, ওটা পাশও হয় নাই, বাতিলও হয় নাই, কিন্তু 30 দিন শেষ, তাহলে কি হবে, অধ্যাদেশটা বাতিল। লোক। জি। বুঝছেন? জি। কিংবা 30 দিন উত্তীর্ণ হবার পূর্বে তা অনুমোদন না করে
সংসদে প্রস্তাব গৃহীত হলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাবে। অর্থাৎ 30 দিনের আগেই ভোটাভুটিতে বলছে যে এটা না জয়যুক্ত হয়েছে, যে এটা আইন প্রণয়ন হবে না, তাহলেও অধ্যাদেশটার কার্যকারিতা কি হবে? লোপ পাবে। হবে। আচ্ছা, তো তাহলে এখানে বিধানটা দাঁড়াইলো কি? 30 দিনের মানে প্রথম বৈঠকে আগেই যদি অধ্যাদেশটা বাতিল হয়, অথবা প্রথম বৈঠকে আপনি উত্থাপন করছেন কিন্তু অধ্যাদেশের বিষয়ে 30 দিন যাবত কোনো আলোচনাই হয় নাই, উত্থাপন করছেন কোনো ভোটাভুটিতে যায় নাই, 30 দিন পরে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। অথবা আপনি প্রথম বৈঠকে উপস্থাপন করছেন কিন্তু 30 দিনের আগেই ভোটাভুটিতে গেছিল এবং সেখানে না প্রস্তাব গৃহীত হয়েছে, তাহলেও অধ্যাদেশটা কি বলে? বাতিল। বাতিল। আচ্ছা, তো সংসদ ভেঙে যাওয়া অবস্থায় কোনো সময় রাষ্ট্রপতির নিকট ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি এমন অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারবে যা সংবিধান দ্বারা, আন্ডারলাইন করবেন, সংযুক্ত তহবিলের উপর কোনো ব্যয় ব্যয় দায়যুক্ত হোক বা না হোক, উক্ত তহবিল হতে সেইরূপ ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করা যাবে। এখন বিষয়টা হলো, আমি একটা আইন করলাম, এখন ওই আইনটা কার্যকর করতে হলে অনেক টাকা পয়সা দরকার। তাহলে টাকা পয়সাটা তো রাষ্ট্র দিবে, বাট রাষ্ট্রের কোন তহবিল থেকে আসবে বলেন? সংযুক্ত তহবিল নাকি? তহবিল। জি। ধরেন নিয়ম করলো যে ফৌজদারি মামলায়ও একজন মেডিয়েশনের ব্যবস্থা করলো, এখন মেডিয়েশনের জন্য আলাদা একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে প্রতি জেলায়। তাহলে ওই ম্যাজিস্ট্রেটের বেতন ভাতার জন্য, মেডিয়েটর হিসেবে দায়িত্বের জন্য তাকে আলাদাও বেতন ভাতা দেওয়া হবে। এখন তার যে বেতন ভাতা, এটা কি রাষ্ট্রপতি দিবে? এটা তো না। রাষ্ট্রপতি করছে, বাট তার বেতন ভাতাটা আসবে কোথা থেকে? সংযুক্ত তহবিল সংযুক্ত। হতে। তাহলে সংযুক্ত তহবিল হতে এটা দায়যুক্ত ব্যয় হোক বা না হোক, অনুরূপভাবে প্রণীত কোনো অধ্যাদেশ জারির সময় হতে সংসদের আইনের ন্যায় ক্ষমতা সম্পন্ন হবে। অর্থাৎ সংসদ আইন করলে যেভাবে ক্ষমতা সম্পন্ন হতো, অধ্যাদেশও সেইভাবেই ক্ষমতা সম্পন্ন হবে। এরপরে আমরা যদি একটু পড়ি যে এই অনুচ্ছেদের তিন এই অনুচ্ছেদের 3 দফার অধীন জারিকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হবে এবং সংসদ পুনর্গঠিত হবার তারিখ হইতে গোল দিবেন 30 দিনের মধ্যে সংবিধানের 87, 89, 90 অনুচ্ছেদ সমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণ সহ পালিত হবে। তো এটা গুরুত্বপূর্ণ না, যেটা মনে রাখবেন যে সহজ কথা, অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি যখন সংসদ অধিবেশনরত ছিল না বা সংসদ ভেঙে যাওয়া অবস্থায় ছিল, এবং পরবর্তীতে যখন সংসদ অধিবেশন বসবে, সংসদের প্রথম বৈঠকে সেটা উপস্থাপন করতে হবে এবং 30 দিনের মধ্যে সেটা কি করাতে হবে বলেন? পাশ করাতে হবে। পাশ করা। এখন আমরা একটু চলে আসি আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স। অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স যদি একটু পড়ি, যে আইন হলো সংসদ কর্তৃক প্রণীত আইন, অর্থাৎ সংসদে সরাসরি আহ, বিল আকারে যেটা পাশ করা হয়, যেটা 80 অনুচ্ছেদে বলেছে, সেটা হলো আইন বা অ্যাক্ট। আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপন করা হয়। বিল আকারে যে উত্থাপন করা হয় কত ধারায় বলছে বলেন, কত অনুচ্ছেদে? 80। স্যার 80 অনুচ্ছেদ। 80 অনুচ্ছেদ। উক্ত বিল সংসদ কর্তৃক গৃহীত হলে তার সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পাশ করা হয়। সংসদ কর্তৃক গৃহীত বিলটি রাষ্ট্রপতি সম্মতি দান করলে বা তিনি সম্মতি দান করেছে বলে গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদের আইন অ্যাক্ট হিসেবে অবহিত হবে নাকি? অপরদিকে অধ্যাদেশ হলো এমন আইন বা ল রাষ্ট্রপতি আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রণয়ন ও জারি করে থাকে। সাধারণ নিয়ম হলো আইন প্রণয়ন করবে সংসদ, কিন্তু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদে অধিবেশন না থাকলে বা আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান আছে বলে রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি উক্ত অবস্থা মোকাবেলা করার জন্য অধ্যাদেশ ঘোষণা করতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি যে আইন প্রণয়ন করে 80 অনুচ্ছেদে আর অধ্যাদেশ প্রণয়ন করে 93 অনুচ্ছেদে নাকি? জি। সুতরাং আইন প্রণয়ন করে সংসদ, কিন্তু অধ্যাদেশ প্রণয়ন বা জারি করে রাষ্ট্রপতি। শুধুমাত্র সংসদ ভেঙে গেলে বা সংসদ অধিবেশন না থাকলে বা জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় মনে করলে অধ্যাদেশ প্রণয়ন ও ঘোষণা করতে পারে। বুঝছেন? আমাদের দেশে আপনারা তো অনার্সে পড়ছেন, একটা আইন পড়ছেন মুসলিম লতে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স, কত সালের বলেন? 1961 সাল। 1961 সাল। তার মানে ওই সময় সংসদ অধিবেশনরত ছিল না নাকি?
পরবর্তীতে এটা সংসদ থেকে পাশ করাই নিছে। এই কারণে এটা হলো মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স। আর দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, বা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এই অ্যাক্টগুলো, এই আইনগুলো পাশ হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে? 80 80 অনুচ্ছেদ। অনুচ্ছেদ। 80 অনুচ্ছেদ। আর যেগুলো অর্ডিনেন্স সেইগুলা পাশ হয়েছে 93। 93 অনুচ্ছেদ। 93 অনুচ্ছেদ। তো শাকিল, 1 নাম্বার প্রশ্নটা পড়েন। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে আইনে পরিণত না করা হলে বিলুপ্ত হয়ে যাবে? অধ্যাদেশ জারি, অধ্যাদেশ জারির তারিখ হতে, এটা হচ্ছে প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে 30 দিন। এটা ভিভিআই 10ম বিজিএস পরীক্ষায় এসেছিল। 2-3, 2-3, তানবীর 2-3 পড়েন। সংসদের অধিবেশন ব্যতীত কোন আহ, কোন সময়ে অধ্যাদেশ জারি হলে সংসদের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ উপস্থাপন করার কতদিন অতিবাহিত হওয়ার পর উহার কার্যকারিতা লোপ পাবে? 30 দিন। 30 দিন। 3 নম্বর হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? এটা হচ্ছে 93। 93 কত বলেন? আর 80 অনুচ্ছেদ অনুসারে হচ্ছে সংসদ আহ, আইন সংশোধন করে। 80 পাইলেন কোন জায়গায় জায়গা? না মানে যে এখানে নাই, ওই অ্যাক্ট প্রণয়ন করে আর কি। প্রশ্ন আসছে কি? এটা হচ্ছে অধ্যাদেশ 93 অনুচ্ছেদ। এখানকার উত্তর হবে কত? 93 নাকি? 3 নং প্রশ্নটা দেখেন। নিম্নলিখিত কোন সময় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? সংসদ ভেঙে যাওয়া অবস্থায়, আর সংসদ অধিবেশন না থাকলে না থাকলে। বর্তমানে আমরা কোনটায় আছি? সংসদ নাই আর কি। সংসদ ভেঙে যাওয়া অবস্থায়। ভেঙে গেছে না? জি। হ্যাঁ, ভেঙে যাওয়া অবস্থা। শেষ। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের পড়া। আপনারা মোটামুটি এই আমাদের 93 অনুচ্ছেদ পর্যন্ত শেষ। আম, দেখে আসবেন ওভারঅল, যতটুকু মনে থাকে, না দেখতে পারলেও সমস্যা নাই। যতটুকু মনে আছে, আগামীকাল 20 মার্কের একটা ক্লাস টেস্ট থাকবে। আগামীকাল আপনাদের ক্লাস আছে বিকাল 4টা 30 থেকে। চলে আসবেন ইনশাল্লাহ। এবং আগামীকাল আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়বো, সেটা হচ্ছে বিচার বিভাগ। আমাদের নির্বাহী বিভাগ পড়া শেষ, আইন সভা বা আইন বিভাগ যেটা, সেটা পড়া শেষ। মানে নির্বাহী বিভাগ সবার প্রথমে পড়েছি, এরপরে পড়েছি আইন সভা, আইন প্রণয়নের যে কাজ, আইন প্রণয়ন কিভাবে জি। করে, কেমনে করে, বিস্তারিত সব পড়া শেষ। এখন পড়বো হলো বিচার বিভাগ। বিচার বিভাগ শুরু হচ্ছে আপনার 95 অনুচ্ছেদ থেকে। এবং এই বিচার বিভাগ এই 95 থেকে 116 অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের এই অনুচ্ছেদগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে জুডিশিয়ারিতে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউতে আসে। সো যেগুলা গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে যে অধ্যায়টা আমরা এর আগে পড়ে আসলাম, যে দ্বিতীয় পরিচ্ছেদ, আইনসভার যে দ্বিতীয় পরিচ্ছেদ, অর্থাৎ 80 থেকে যে 93 পর্যন্ত, 80 থেকে 93 পর্যন্ত আপনি পড়তে গেলে বেশ একটু বিরক্ত লাগতে পারে। বাট যেগুলা সব পড়ার প্রয়োজন নাই, মানে বিশেষ করে যেগুলো ভালোভাবে দেখবেন: 80-তে আইন প্রণয়ন, 81-তে অর্থ বিল, আহ, এরপরে ওই যে অর্থ বিলে রাষ্ট্রপতির সুপারিশ থাকবে, এই কথা বলছে 82। 84টা পড়েন সংযুক্ত তহবিল বা সরকারি হিসাব। 87-তে পড়বেন বার্ষিক আর্থিক বিবৃতি। 88-তে পড়বেন সংযুক্ত তহবিলের উপর দায়। আর হলো 93-তে বলছে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। এই এই অনুচ্ছেদগুলো পড়লেই হবে। ঠিক আছে? জি স্যার। তো এছাড়া আর একটা চেষ্টা করবেন যে সংবিধান পড়ার সাথে সাথে আম, আম, একেবারেই শুরু থেকে 1 অনুচ্ছেদ থেকে এই যে যে 93 অনুচ্ছেদ পর্যন্ত পড়লাম, মাঝে মাঝে চোখ বন্ধ করে হোক বা এদিক সেদিক ধ্যান দিয়ে আহ, বলার চেষ্টা করবেন যে সংবিধানের যে প্রথম ভাগ প্রজাতন্ত্র, 1 থেকে 7 খ, আমার সিরিয়ালটা ঠিক জি। আছে কিনা।
দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25, সিরিয়ালটা ঠিক আছে কিনা। তারপরে তৃতীয় ভাগ মৌলিক অধিকার 26 থেকে 47, ক ঠিক ক। আছে কিনা, নাকি। চতুর্থ ভাগ জি। নির্বাহী বিভাগ 48 থেকে 64, ঠিক আছে কিনা। এরপরে আইন বিভাগ বা আইনসভা যাই বলেন না কেন, এটা আছে 65 থেকে 93। তিরা- তাহলে সংবিধানের মোট অধ্যায় কয়টা? 11টা। 11টা। এই 11টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় কিন্তু আমাদের পড়া শেষ। এবং আমাদের কিন্তু একটা ধারণা হয়েছে যে প্রথম অধ্যায় কত থেকে কত অনুচ্ছেদ আছে, দ্বিতীয় অধ্যায় কত থেকে কত অনুচ্ছেদ আছে, তৃতীয় অধ্যায় কত থেকে কত অনুচ্ছেদ আছে। তো এজন্য আহ, মোটামুটি চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই, বারবার রিডিং পড়েন। আম, আল্লাহ ভরসা, এই আর কি। তো আজকে এই পর্যন্তই থাক, নাকি। ঠিক আছে। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাক। বই কি কিনতে পারছেন নাকি হাবিব সাহেব? না স্যার, বই তো এখনো বের হয় নাই নাকি, আচ্ছা আচ্ছা, কোথাও পাচ্ছি না বই। ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই হয়তো বা বের হবে। ও মানে ওই জাহাঙ্গীর আলম স্যার বলছিল যে কিছুদিনের মধ্যে বের হবে, 10 দিনের মধ্যে, প্রায় হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই থাকলো।